আমাদের মধ্যে 90% মানুষ সারা জীবনে এটাই বুঝতে পারে না যে সে কেন গরিব হয়ে আছে, কেন তার জীবন থেকে দারিদ্রতা পিছু ছাড়ছে না। আচ্ছা বলুন তো, তেলের খনি আবিষ্কার করার পর যেখানে দুবাই, সৌদি, নরওয়ের মতো দরিদ্র দেশগুলো আজ উন্নতির চরম শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে, সেখানে কেন একই তেলের খনি আবিষ্কার করার পরেও ভেনেজুয়েলা নামের দেশটি আজ দারিদ্রতার সর্বনিম্ন স্তরে রয়েছে? প্রশ্নগুলোর সহজ উত্তর পেতে আপনাদেরকে 1923 সাল থেকে একটু ঘুরে আসতে হবে। ইট ওয়াটার ব্রিজ নামে তৎকালীন বিখ্যাত একটি হোটেলে গুরুত্বপূর্ণ একটি মিটিং হচ্ছিল। ওই মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে ধনী ব্যক্তিগণ। চার্লস শুয়াব, ওই সময়ে সবচেয়ে বড় স্টিল কোম্পানির মালিক; স্যামুয়েল ইনসুল এডিসন, জেনারেল ইলেকট্রনিক্সের ওনার; হাওয়ার্ড হাবসন, সব থেকে বড় গ্যাস কোম্পানির মালিক; আইবার কিওগার, ইন্টারন্যাশনাল ম্যাটস কোম্পানির প্রেসিডেন্ট; লিওন ফ্রিজার, ব্যাংকক ইন্টারন্যাশনাল স্টেটমেন্টের প্রেসিডেন্ট; রিচার্ড উইটনি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট; অ্যালবার্ট ফল্ট, অনেক বড় একজন পলিটিশিয়ান। এছাড়াও ছিলেন শীর্ষ ধনী আর্থার কটন এবং লেসিলিবার মুর। মূলত তারা ওই সময়ের এমন ব্যক্তিত্ব ছিলেন যাদের সম্পর্কে সবাই বলতো এরা টাকার রহস্যকে, মানি সিক্রেটকে আবিষ্কার করে ফেলেছে। মানে তারা ছিলেন গেম অফ মানির মাস্টার। কিন্তু মাত্র 25 বছরের ব্যবধানে সবকিছুই বদলে যায়। এরা প্রত্যেকেই শীর্ষ ধনী থেকে একদম নিঃস্ব গরিব হয়ে যায়। চার্লস ব্যাকরাপ হয়ে মারা যান। স্যামুয়েল ভিকারির মতো হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কটনার আর্থারও দারিদ্রতার শিকার হয়ে মারা যান। হাওয়ার্ড পাগল হয়ে যান। লিওয়ান আর জেসি লিভারমোর সুসাইড করেন। অ্যালবার্ট আর উইটনি জেল থেকে বের হয় একদম শূন্য পকেটে। এখন আপনার মনে নিশ্চয়ই হাজারটা প্রশ্ন ঘুরছে। ভাবছেন তাদের সাথে কি এমন হলো যে টাকার খেলায় মাস্টারি অর্জন করার পরেও তাদের এমন করুণ পরিণতির শিকার হতে হলো। এর অ্যান্সার হলো মানি উইদাউট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইজ মানি গন সুন। অর্থাৎ যদি আপনি এদের মতো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির একজনও হন, কিংবা যদি আপনি ভেনেজুয়েলার মতো তেলের খনি নামক গুপ্তধনের সন্ধানও পান, তবুও আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন না যদি না আপনার কাছে যথেষ্ট পরিমাণ ফাইন্যান্সিয়াল নলেজ না থাকে। তো এই ফাইন্যান্সিয়াল নলেজটা আবার কি? একদম সহজভাবে বলতে গেলে ফাইন্যান্সিয়াল নলেজের 3টি ধাপ বা স্তর রয়েছে। প্রথম, টাকা ইনকাম করা; দ্বিতীয়, টাকা খরচ করা; তৃতীয়, টাকা ইনভেস্ট করা। নাম্বার 1, ফার্স্ট, টাকা ইনকাম করা, অর্থাৎ মেকিং দ্য মানি। কিভাবে? টাকা দিয়ে। কি বুঝলেন না? টাকা ইনকাম করার র ম্যাটেরিয়াল হলো টাকা। একজন রিক্সা চালককেও প্রথমে টাকা দিয়ে একটা রিক্সা কিনতে হয় এবং তারপর সে তা থেকে ধীরে ধীরে টাকা উপার্জন করতে শুরু করে। তবে এটা টাকা উপার্জন করার সব থেকে লোয়েস্ট ওয়েগুলোর মধ্যে একটি, কারণ এখানে সময়ের বিনিময়ে টাকা ইনকাম করতে হয়। তাছাড়া এখানে নিজেকে উপরে নিয়ে যাওয়ার বা আপডেট করার কোনো উপায় নেই। তাই রিক্সা চালক যদি রিক্সা নিয়ে রাস্তায় সময় দিতে না পারে, তবে কিন্তু সে কোনো টাকাই উপার্জন করতে পারবে না। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে কোনো একটি স্কিলের পিছনে ছোটা, কারণ স্কিল এমন একটা জিনিস যেটাকে আপনি প্র্যাকটিসের মাধ্যমে যত খুশি ততই শার্প করতে পারবেন এবং নিজের ইনকাম বাড়াতে পারবেন। যার কাছে 50,000 টাকার ভ্যালুয়েবল স্কিল রয়েছে সে 50,000 টাকা ইনকাম করতে পারে। যার কাছে 5 লাখের স্কিল রয়েছে সে 5 লাখ টাকা ইনকাম করতে পারে। যার কাছে কোনো স্কিল নেই সে অনেক কষ্ট করে 5,000 টাকা ইনকাম করে। যেমন ধরে নিচ্ছি আপনি কম্পিউটার চালাতে জানেন কিন্তু গ্রাফিক ডিজাইন করতে জানেন না। আপনি একটি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন না। আপনি কন্টেন্ট লিখতে পারেন না। আপনি ফটোশপে কাজ করতে পারেন না। আপনি ভিডিও এডিট করতে জানেন না। আপনি এআই সম্পর্কেও জানেন না। অনেকগুলো পয়েন্টের কথা বললাম, তবে স্কিলের জগৎটা আরও অনেক বিশাল। আপনি সময় এবং টাকা ইনভেস্টের মাধ্যমে যে কোনো স্কিলকে ডেভেলপ করে নিতে পারেন। আর আজকাল তো বিনা খরচে ইউটিউব থেকেও অনেক কিছু শেখা যায়। আপনি যেই কাজেই নিজেকে নিয়োজিত করবেন সেই কাজেই আপনি ভালো করতে থাকবেন। আসলে টাকা ইনকাম কম বেশি সবাই করতে পারে। যে আজ কোনো টাকা ইনকাম করছে না সেও একটা সময় অবশ্যই টাকা ইনকাম করবে। কিন্তু টাকা ইনকাম করেই যদি ধনী হওয়া যেত কিংবা ধনী হয়ে সব সময় থাকা যেত, তাহলে পৃথিবীতে এত মানুষকে দারিদ্রতার শিকার হয়ে থাকতে হতো না।
রিচ অ্যান্ড ওয়েলদি হওয়ার আসল রহস্য লুকিয়ে রয়েছে ফাইন্যান্সিয়াল নলেজের পরবর্তী দুটি ধাপে। নাম্বার 2, সেকেন্ড, টাকা খরচ করা, স্পেন্ডিং দ্য মানি। মনে করুন আপনি ইনকাম করেন 25,000 টাকা আর আপনার প্রতিবেশী ইনকাম করে 50,000 টাকা, কিন্তু আপনি 25 কামিয়ে 20 খরচ করে 5 বাঁচিয়ে নেন। আর ওই ভাই মানে আপনার প্রতিবেশী ভাই 50 ইনকাম করে 50 খরচ করে ফেলে, তাহলে ভবিষ্যতে আপনিই ধনী হবেন, কারণ তার তো হালকা বাতাসে যে কোনো সময় ফকির হয়ে যেতে পারে। আমেরিকান বিজনেসম্যান জে পল গ্রেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হিসাবে পরিণত হয়েছিলেন। একবার তিনি তার 3 বন্ধুকে ইনভাইট করে একটি রেস্টুরেন্টে, কিন্তু রেস্টুরেন্টে প্রবেশ করার পূর্বে গেটি তার 3 বন্ধুকে বলে, চলো আমরা চারপাশ দিয়ে একটু ঘুরে আসি। এটা শুনে তার এক বন্ধু বলে, ঘুরতে যাব, তাও আবার এখন? আমার তো ভীষণ ক্ষুধা লেগেছে। গেটি বলে, তার জন্যই আমি এখন একটু ঘুরতে চাচ্ছি, কারণ এখনো 10টা বাজেনি, আর 10টার পূর্বে এই রেস্টুরেন্টে গেলে এক্সট্রা চার্জ দিতে হয়, আর আমি মাত্র 15 মিনিটের জন্য 1 পাউন্ড এক্সট্রা খরচ করতে চাচ্ছি না। জানলে অবাক হবেন, এই কথাটি তিনি তখন বলেছিলেন যখন তিনি এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের একজন ছিলেন। গ্রেটি বলে, টাকা ইনকাম তো কম বেশি সবাই করতে জানে, কিন্তু টাকা খরচ লাখে একজন করতে জানে। তাই যদি আপনি টাকা খরচ করতে না জানেন, তাহলে আপনাকে টাকা ইনকাম করার 1000টা উপায় জেনেও লাভ হবে না, কারণ আপনার বালতির নিচে যদি অসংখ্য ছিদ্র থাকে তবে সেখানে পানি ঢালার কোনো মানেই হয় না। টাকা খরচ করা এবং মানি ম্যানেজমেন্টের উপরে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করি এই ভিডিওগুলো দেখলে এই বিষয়ে আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন। নাম্বার 3, ইনভেস্টিং দ্য মানি। 1920 সালে ভেনিজুয়েলাতে তেলের খনি আবিষ্কার হয়, যার ফলস্বরূপ মাত্র 40 বছর পর অর্থাৎ 1960 সালে এই দারিদ্র দেশটি অনেক ধনী এবং সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিণত হয়ে যায়। এই দেশ সেই সময় এতটাই ধনী হয়ে উঠে যে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রোডাকশন কস্টের চেয়েও কম মূল্যে পাওয়া যেত। কিন্তু এর মাত্র 20 বছর পর অর্থাৎ 1980 সালে বিভিন্ন কারণবশতে তেল থেকে আসা অর্থ কমতে শুরু করে। বাধ্য হয়ে ওই দেশের গভর্নমেন্ট লোন নেয়, কিন্তু ওই লোনের কিস্তি দিতে হিমশিম খেয়ে যায়। উপায় না থাকায় কিস্তি শোধ করতে আবারও লোন নেয়। এইভাবে নেগেটিভ কম্পাউন্ডিংয়ে লুপ চলতে থাকে, আর দেখতে দেখতে ভেনেজুয়েলার পরিস্থিতি অবিশ্বাস্যভাবে করুণ হয়ে ওঠে। আপনি বিশ্বাস করতে চাইবেন না, আপনার পকেটে থাকা 1 টাকার মূল্য আজ ভেনেজুয়েলার 3 লাখ বেনুবারের সমান। একটা সময় যেই দেশ উন্নতির প্রতীক হিসাবে চিহ্নিত হতো, আজ সেই দেশ ভিক্ষার তলি হাতে উন্নত দেশের মুখের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে 1969 সালে নরওয়েতেও তেলের খনির সন্ধান পাওয়া যায়, যার সঠিক ব্যবহার করে আজ তারা পৃথিবীর সবথেকে সুখী এবং সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিণত হয়েছে। আজ তাদের জিডিপি ইউএসএ আমেরিকা থেকেও বেটার। আর এই সমস্ত কিছু তারা তেলের টাকা দিয়েই করেছে, যেই তেলের টাকা পাওয়া সত্ত্বেও ভেনিজুয়েলা আজ বিধ্বস্ত। তো এখানেই লুকিয়ে আছে লাখ টাকার প্রশ্ন। নরওয়ে এমন কি করেছে যা ভেনিজুয়েলা করতে পারেনি? সহজ উত্তর, ইনভেস্টিং। তেলের সন্ধান পাওয়ার কিছু বছরের মধ্যেই নরওয়ের সরকার বুঝতে পেরেছিলেন এই তেলের টাকা আজ নয়তো কাল শেষ হয়ে যাবেই। তাই তিনি এই তেলের টাকার অনেক বড় একটি অংশ একটি ফান্ডে জমাতে শুরু করে, যার নাম তারা দেয় নরওয়ে সবিরাইন ফান্ড। আর এই ফান্ডের টাকা দিয়েই তারা ইনভেস্টমেন্ট শুরু করে। আর এই ফান্ড নরওয়ের অর্থনীতিকে এতটাই মজবুত করে দেয় যে 2008-এ ইতিহাসের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময়, যখন পৃথিবীর ধনী দেশগুলোকেও অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তখন নরওয়েকে সামান্যতম সমস্যার সম্মুখীন হতে হয়নি। কেননা নরওয়ে তাদের ফান্ডের $300 মিলিয়ন 72টি দেশে প্রায় 9000 কোম্পানিতে ইনভেস্ট করেছিল, যার মাঝে অ্যাপেল, নেক্সটলে, মাইক্রোসফট এবং স্যামসাংয়ের মতো বিশ্বজয়ী কোম্পানিগুলো যুক্ত ছিল। জানলে অবাক হবেন, ওই সময় তাদের ইনভেস্ট করা $300 মিলিয়ন বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে $1.3 ট্রিলিয়ন, যেখানে বাংলাদেশের জিডিপি মাত্র $460 বিলিয়ন। তাহলে ইনভেস্টমেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। 9100 কোটি টাকার মালিক শাহরুখ খান তার নিজের জন্য এখনও 560 কোটি টাকার প্রাইভেট জেট কিনেননি, অথচ এটি তার সমস্ত সম্পত্তির মাত্র 6.5%-এর মতো।
এই বিষয়ে শাহরুখ খান বলেন, আমার কাছে বহুবার মোটা অঙ্কের টাকা এসেছে, যা দিয়ে আমি সহজেই প্লেন কিনতে পারতাম। কিন্তু টাকা আসার পর আমার সামনে দুটো রাস্তা খোলা থাকতো, হয় পার্সোনাল প্লেন নিয়ে নাও অথবা পরবর্তী মুভি বা বিজনেসে ইনভেস্ট করো। আর আমি প্রতিবার ইনভেস্টকেই বেছে নিয়েছি। অথচ মিডল ক্লাসরা কি করে? 30,000 টাকার চাকরি পেয়ে 1.5 লাখ টাকার আইফোন কিনে, মাসে 6,000 টাকা কিস্তিতে। এখন পার্থক্যটা কোথায় নিশ্চয়ই ধরতে পেরেছেন। ইনভেস্টমেন্ট বলতে কেবলমাত্র শেয়ার মার্কেটকেই বোঝানো হয় না। ইনভেস্টমেন্ট হলো সেটা যেখানে আপনি বিনা পরিশ্রমে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন, যেমন ল্যান্ড, গোল্ড, রেন্টাল বিজনেস, পেপার অ্যাসেট ইত্যাদি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।